নমস্কার ভিউয়ার্স, আমি আমার কথা মতো চলে এসেছি আজকের আমাদের বাংলা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য যে অপশনাল সিলেবাস, সেই অপশনাল সিলেবাসের যে তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষায় যে সেকশন এ পেপার আছে, সেই সেকশন এ পেপারের যে বৈষ্ণব পদাবলী চ্যাপ্টার তোমাদের সিলেবাসের অন্তর্গত, সেই বৈষ্ণব পদাবলী চ্যাপ্টার দিয়ে আজ আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রথম ক্লাস শুরু করতে চলেছি। বা বলা ভালো, শুধু বৈষ্ণব পদাবলী নয়, আজ আমাদের আলোচনার বিষয় হবে গৌরচন্দ্রিকা। তো চলো বৃথা সময় অপচয় না করে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। গৌরচন্দ্রিকা এবং বৈষ্ণব পদাবলী। ভিউয়ার্স, তোমাদেরকে বিষয়টি শুরু করার পূর্বে আমি কয়েকটি বিষয় ক্লিয়ার করে নিতে চাই, যেটা আমার মনে হয় যে বিষয়টি আমাদের বোঝার জন্য অত্যন্ত জরুরি। প্রথমত হচ্ছে, যে কোনো বাংলা সাহিত্যের সংক্রান্ত বিষয় আমরা যখন পড়ব, সেই বিষয়টি পড়ার আগে আমাদের প্রথমে দু তিনটি জিনিস জানা প্রয়োজন। যেমন সহজ ভাষায় বলতে গেলে, যে কোনো বিষয় আমরা যখন প্রথম শুরু করি, কোনো বিষয় সম্পর্কে আমরা যখন প্রথম জানি, সেই বিষয়টাকে পড়ার একটা সঠিক পদ্ধতি আমাদের জানা উচিত। অঙ্ক করার পদ্ধতি আর ইংরেজির পদ্ধতি সম্পূর্ণ দুটো আলাদা, কারণ একটা হচ্ছে সায়েন্টিফিক বিষয়, একটা হচ্ছে লিটারেচারের বিষয়। সেরকম বাংলা বুঝতে, পড়তে এবং লিখতে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে বাংলার সময় এবং কাল সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা। আমরা যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাই, সেই সমকালীন বা সেই সমসাময়িক সময়টাকে আমরা যদি বুঝতে না পারি, বা সেই সময়ের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যদি আমরা মাথার মধ্যে না রাখি, তাহলে আমাদের সেই সাহিত্য পাঠ বা সেই সাহিত্যটাকে গ্রহণ করার মধ্যে দিয়ে, সেটাকে আত্মীকরণের মধ্যে দিয়ে, সেটি যখন পরীক্ষার খাতায় বা বাস্তব জীবনে আমরা যখন বিভিন্ন অভিজ্ঞতায় সেটি যখন কাজে লাগাতে যাব, আমরা কিন্তু পদে পদে বাধার সম্মুখীন হব। কাজেই আমাদের প্রথম লক্ষ্য আজ আমাদের বিষয় শুরু করার পূর্বে থাকবে যে কিভাবে আমরা একটা টাইম ফ্রেমের মধ্যে এই বিষয়টিকে আমরা শুরু করতে পারি। আমরা যে সাবজেক্টটি এখানে পড়াতে এসেছি, সেটির নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্য বা বৈষ্ণব সাহিত্য, যার সময়কাল হচ্ছে বাংলা সাহিত্যের যে তিনটি যুগ, আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ যেটা এখন চলছে, তার মধ্যে এটি হচ্ছে কিন্তু একটি মধ্যযুগের সাহিত্য। এর সময়কাল হচ্ছে ষোড়শ শতাব্দী বা সপ্তদশ শতাব্দী। যদিও আমি এই কথাও নির্দ্বিধায় স্বীকার করি যে সাহিত্যের কোনো একটি নির্দিষ্ট বিষয়কে কখনোই একটি নির্দিষ্ট সময় দিয়ে, কারণ এটি তো ঘড়ির কাঁটা নয় যে 12টা থেকে 1 মিনিট হলে PM আর তার আগে হলে AM, এইভাবে এটা বলা যায় না। এটি হচ্ছে কিছু যুগের নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেই যুগে রচিত সাহিত্যকে আমরা কখনো আধুনিক যুগ, কখনো মধ্যযুগ বা কখনো প্রাচীন যুগে আমরা ভাগ করে থাকি। তো আলোচনার সুবিধার্থে আমরা এটা ধরে নিচ্ছি এটি হচ্ছে একটি মধ্যযুগের যে সাহিত্য, তার শ্রেষ্ঠ নিদর্শন। এবং বৈষ্ণব পদাবলী কথাটার মধ্যে দিয়ে প্রথম যে আমরা যদি একদম গোড়া থেকে শুরু করি, বৈষ্ণব শব্দটাকে দিয়ে আমরা যদি আলোচনাটা সূত্রপাত করি, তাহলে দেখতে পাবো বৈষ্ণব শব্দের অর্থ হচ্ছে বিষ্ণুর উপাসক বা বিষ্ণুকে যিনি মানেন, বা আরও সহজ ভাষায় বলতে গেলে বিষ্ণুর আরাধনাকারী বা বিষ্ণুকে যিনি অনুসরণ করেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। এরপর বৈষ্ণব সম্পর্কে যে জিনিসটি না জানলে আমাদের পড়া অসম্পূর্ণ থাকে, সেটি হচ্ছে বৈষ্ণব কাকে বলে। এটা তো আমরা শব্দার্থগতভাবে জানলাম বৈষ্ণব কি, কিন্তু বৈষ্ণবদের সম্পর্কে একজন বৈষ্ণব মহাজন পদকর্তা সংজ্ঞা দিয়েছেন, তরুরীব সহিষ্ণুনা। তরুরীব সহিষ্ণুনা মানে যিনি তরুর মতন, গাছের মতন যিনি সহিষ্ণু হবেন, এবং কি অমানিন মানদেন, যিনি সবসময় কি করবেন, অমানি, চণ্ডাল, নীচ এবং সমাজের চোখে যারা অন্তর্য শ্রেণী, তাদেরকেও যিনি শ্রদ্ধা দান করবেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি, তিনি সবসময় কার কীর্তন করবেন, হরির কীর্তন, তিনি হচ্ছেন প্রকৃত বৈষ্ণব। এই বৈষ্ণব পদাবলী পড়তে গেলে আমাদের পদে পদে এই জিনিসটি জানতে হবে বৈষ্ণব কাকে বলে, তাই শুরুতেই আমি বিষয়টি পরিষ্কার করে নিলাম। এরপর পদাবলী, পদ শব্দটাকে নিয়ে আমরা যদি আলোচনা করি, ভিউয়ার্স তোমরা লক্ষ্য করে দেখবে আমাদের পৃথিবীতে আমরা আজ অবধি, বিশেষ করে বাঙালিদের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, আমাদের কাছে প্রথম সার্থক কাব্য কী, বা প্রথম বাঙালিদের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, যারা অশিক্ষিত, যারা তথাকথিতভাবে একাডেমিক পড়াশোনা করেননি, আমাদের দাদু ঠাকুমার বয়সী মানুষ যারা এখনও বেঁচে আছেন, তাদের কাছে তুমি কি কখনো জিজ্ঞাসা করবে, তারাও কিন্তু প্রত্যেকে একটি বিষয় সম্পর্কে সম্যকভাবে জ্ঞান রাখেন, সেটি হচ্ছে আমাদের পুরাণ মহাকাব্য রামায়ণ এবং মহাভারত। তো আমরা আলোচনার শুরুতেই একটা সূত্র ধরে আমরা আলোচনাটাকে নিয়ে যাব।
তাহলে কি সুবিধা হবে, আমাদের আলোচনার যে স্তরগুলো সেগুলো বুঝতে সুবিধা হবে। আমাদের আলোচনাটা সূত্রপাত হচ্ছে রামায়ণ থেকে। কারণ রামায়ণ থেকে কেন সূত্রপাত হচ্ছে, আমাদের পৃথিবীর প্রথম যে পদ, আমাদের পৃথিবীর প্রথম যে কবিতা বা লাইন, বা সহজ ভাষায় বলতে গেলে আমাদের পৃথিবীর প্রথম যে কাব্য যেটা আমরা আত্মস্থ করেছি বাঙালি হিসাবে, যদিও সেটা সংস্কৃত ভাষায় রচিত, কিন্তু এটি আজ আর কোনো নির্দিষ্ট ভাষার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। রামায়ণ মহাভারত কোনো এক জাতির বা এক ব্যক্তির বিষয় নয়, এটি সর্বজনীন। সেটি হচ্ছে একদিন বাল্মীকি মুনি নদীর তীরে স্নান করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি গিয়ে দেখলেন যে সেখানে এক মিথুন অর্থাৎ শারীরিক সম্পর্কে লিপ্ত এক পক্ষী, পুরুষ এবং নারী, সেখানে একে অপরের সাথে তারা মিলিত অবস্থায় সুখে কাল যাপন করছে। ঠিক আছে, সেখানে একজন ব্যাদ কী করেছেন, তিনি সেই পাখি দুটিকে মিলনরত অবস্থায় হত্যা করার জন্য স্বর নিক্ষেপ করেছেন, এবং পাখি দুটির মধ্যে একটি পাখি, পুরুষ পাখিটি মারা যায়, এবং সেটিকে দেখে যে স্ত্রী পাখির ক্রন্দন, সেটিকে দেখে তার মুখ থেকে ভাবের আবেগে বেরিয়ে এসেছে, মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা। হে নিষ্ঠুর নিষাদ, এ কি তুমি করলে, এ তুমি কি মহাপাপ করলে, জীবনের সবথেকে সুন্দর সুখকর মুহূর্তে দুটি কপোতী একে অপরের সাথে প্রণয়ে লিপ্ত, সেই মুহূর্তে তুমি তাকে বধ করলে। তিনি এটি তো বলে ফেলেছেন, বলার পর তিনি যখন পরে শিষ্যের কাছে গিয়ে বলছেন তার পূর্ব অভিজ্ঞতার কথা, যে দেখো আমি একটি পদ ছন্দ অলঙ্কার সহ এবং সুনির্বদ্ধভাবে, এবং এই পদটির একটি বিশেষ লক্ষ্য আমি স্থির করে, আমার শোক থেকে এটি উদ্গত হয়েছে বা শোক থেকে এটি জন্ম হয়েছে, তাই এর নাম হোক আজ থেকে শ্লোক। এটি হচ্ছে আমাদের পৃথিবীর ইতিহাসে রচিত প্রথম সাহিত্য বা প্রথম শ্লোক। এখান থেকে আজ আমাদের আলোচনা আমরা শুরু করব। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। এরপর আমরা চলে আসি বৈষ্ণব পদাবলী। আজকে আমাদের যেটা পড়ানোর বিষয় বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কী, বৈষ্ণব পদাবলী কেন, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্য আমাদের জীবনের প্রয়োজনীয়তা কী, এটি আমাদের অবশ্যই জানতে হবে। বন্ধুগণ, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা বিষয়ের টেকনিক্যাল দিকগুলোতে যাওয়ার আগে, পরীক্ষায় কী প্রশ্ন আসবে, কীভাবে উত্তর লিখতে হবে, কতটা থেকে কতটা উত্তর লিখলে কতটা নাম্বার পাওয়া যায়, এই বিষয়গুলো যাওয়ার আগে একটু বিষয়টাকে পরিষ্কার করে নিই, না হলে আমার পড়াতেও অসুবিধা, আর আপনারা যারা নতুন আছেন এখানে, যারা নতুন এই ভিডিওগুলো দেখছেন, তাদের কাছে বিষয়টি বুঝতেও অসুবিধা। চলুন আমরা প্রথমে জেনে নিই বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব পদাবলী সাহিত্য কী। আমরা প্রথমেই জেনে নেব যে বৈষ্ণব পদাবলী সাহিত্য কোথা থেকে এলো, বা বৈষ্ণব পদাবলী আমাদের সাহিত্যের সূত্রপাত বা যুগটাকে আমরা কিভাবে এখানে আইডেন্টিফাই করব। তোমরা হয়তো জেনে থাকবে যে ইতিহাসে আমরা কথায় কথায় একটা সুবর্ণ যুগ বলে শব্দ ব্যবহার করি, বা স্বর্ণ যুগ। ইতিহাসের প্রত্যেকটি রাজা বা প্রত্যেকটি রাজ যে ডাইনেস্টি, সেই তাদের সময়কালে একটি নির্দিষ্ট সময় যখন রাজ্য বা দেশের আর্থিক সামাজিক অবস্থান সর্বোচ্চ শিখরে থাকে, তাকে আমাদের ঐতিহাসিকরা সুবর্ণ যুগ বা স্বর্ণ যুগ বলে অভিহিত করে থাকেন। যেমন সমুদ্রগুপ্তের সময়ে ছিল, আরও পরবর্তীকালে ঐতিহাসিকরা বিভিন্ন রাজার বিভিন্ন সময়কালকে স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। তো সেই রকম আমরা বাংলা সাহিত্য যখন পড়তে যাব, বাংলা সাহিত্য পড়তে গেলে বাংলা সাহিত্যের যে স্বর্ণযুগ সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে কীভাবে। এই যুগটি হচ্ছে ষোড়শ শতাব্দী বা সম্রাট হোসেন শাহ, তার যে সময়কাল, সেই সময়কালটিকে আমরা আলোচনার সুবিধার্থে এখানে সুবর্ণ যুগ বলে চিহ্নিত করব। ভিউয়ার্স, একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আমি বিষয়ে ঢোকার চেষ্টা করছি। রাজা হোসেন শাহ তিনি ছিলেন এই সুবে বাংলা, অর্থাৎ সেই সময় যে গৌড় ভূমি বা বলতে পারি আমরা নবদ্বীপকে কেন্দ্র করে, তখন নবদ্বীপ ছিল কর্ণ সুবর্ণ যেটাকে আমরা বলছি, সেটা ছিল আমাদের বঙ্গের রাজধানী। রাজা হোসেন শাহ ছিলেন সেই রাজধানীর একজন রাজা, এবং যিনি তার পিতৃপুরুষদের থেকে সেই রাজত্বটা গ্রহণ করার পর তিনি বাংলার সমাজ জীবন, লৌকিক এবং ধার্মিক জীবনকে এক নতুন বলতে পারি আমরা ধারায় সিঞ্চিত করেছিলেন, বা বাংলার যে মৃতপ্রায় সংস্কৃতি সেটিকে তিনি পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন তার সুশাসনের মাধ্যমে। আমরা এটি অস্বীকার করতে পারি না যে কোনো শ্রেষ্ঠ মহাপুরুষ বা মনীষীর জন্মের সময় বা কাল সেটি অবশ্যই আমরা যদি লক্ষ্য করে দেখি, তার মধ্যে একটি বৈশিষ্ট্য আমরা কমন দেখতে পাবো, যে সেই সময় রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি ছিল সুস্থির, শান্ত, সেই কারণেই তাদের প্রতিভা সম্পূর্ণরূপে তারা বিকাশ ঘটাতে পেরেছেন। এই জিনিসটা কিন্তু সাহিত্যের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট।
যে সাল বা যে সময়ের কথা আমরা পড়ব, সেই সাল বা সময়ে আমরা যদি লক্ষ্য করি যে কে রাজত্ব করছেন বা কোন রাজা সেটা সময়কাল, তাহলে অবশ্যই দেখতে পাবো সেই রাজা বা সেই রাজত্ব জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তিদের অবশ্যই পৃষ্ঠপোষকতা করেছেন। তাদের সাহিত্য রচনার জন্যে কি করেছেন, বেশি পরিমাণে উৎসাহ দিয়েছেন, ভাতার ব্যবস্থা করেছেন, এবং সবথেকে বড় কথা তাদের সময়ে সাহিত্যিক, কবি, চিত্রকর প্রভৃতির মান মর্যাদা সমাজে ছিল সর্বশ্রেষ্ঠ স্থানে। তাই সেই সময় এই ভালো ভালো বিষয়গুলো আমরা দেখতে পারি যে রচিত হয়েছে। এরপর আমরা চলে যাই একটু কাল অনুসরণে। আমরা যদি 1486 সালে থেকে 1533 সাল, এটা যদি শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্ম এবং মৃত্যু হিসেবে আমরা ধরে নিই, তাহলে আমরা দেখতে পাবো তিনি কিন্তু বাংলা সাহিত্যে একটা নতুন জাগরণ বা নতুন একটা রেনেসাঁস ঘটিয়েছেন। তিনি নিজে এক কলম কিন্তু সাহিত্য রচনা করেননি, বা বলা ভালো তিনি যার সময়কালে জন্মেছেন সেই হোসেন শাহ, তিনিও কিন্তু একটা বর্ণও সাহিত্য রচনা করেননি, কিন্তু তাদেরকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ সাহিত্য বা সম্পূর্ণ একটি নতুন যুগের সূত্রপাত হয়েছে, যেটিকে আমরা বৈষ্ণব যুগ বলে বা পদাবলী সাহিত্যের যুগ বলে অভিহিত করতে পারি। এই পদাবলী শব্দটি কোথা থেকে আসছে? আমরা জানি যে শ্রী জয়দেব, যিনি খুব বিখ্যাত আমাদের কাছে কেন্দুলি মেলার জয়দেব হিসাবে, কেন্দ্রবিল্ল গ্রাম বীরভূমে যার জন্ম, তার সম্পর্কে আমাদের জানা আছে যে তিনি একটি খুব বিখ্যাত এবং বৈষ্ণব সাহিত্যের আকর গ্রন্থ, যেটির নাম গীত গোবিন্দম, রচনা করে বিখ্যাত হয়েছেন। এই গীত গোবিন্দে তিনি একটি জায়গায় উল্লেখ করেছেন মধুর ও কোমলকান্ত পদাবলী, অর্থাৎ মধুর এবং কোমলকান্ত পদ নিয়ে যে গঠিত, সেই মধুর কোমলকান্ত পদ দিয়ে রচিত সাহিত্যকেই আমরা বলবো পদাবলী সাহিত্য। এক কথায় বলতে গেলে এটি হলো আমাদের পদাবলী সাহিত্য। এরপর আমরা পদাবলী সাহিত্যে প্রবেশের যে রাস্তাটা সেটা আমরা দেখে নিচ্ছি। হোসেন শাহ এলেন। হোসেন শাহ এসে তিনি একটা সুশাসন রাজ্যের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করলেন। সেই শান্তিপূর্ণ পরিবেশে জন্মগ্রহণ করলেন কে না, শ্রীচৈতন্যদেব। এবং হোসেন শাহ শ্রীচৈতন্যদেবের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি তাকে শ্রদ্ধা করতেন এবং তার যে ভক্তি মার্গ সেই বিষয়ে তিনি প্রচণ্ড কী ছিলেন, অনুরক্ত ছিলেন। এবারে চৈতন্যদেব কী করলেন, তিনি জন্মালেন। তিনি জন্মে কী করলেন, সেই সময় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ বা আরও সহজ ভাষায় বলতে গেলে আমাদের গৌড়ীয় যে আমাদের যে সারস্বত যে প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের যে বৈদিক শিক্ষা, আমাদের তন্ত্রমন্ত্র, যাগযজ্ঞ, বলি, উপাচার, এইসব দিয়ে আমাদের কিন্তু ধর্মটা একটা পাকের মধ্যে বা একটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছিল। ব্রাহ্মণরা সেই সময় তাদের বাড়াবাড়ি চরম পর্যায়ে চলে গেছিল। পরপর তুর্কি বিজয় হয়েছে, বাইরের থেকে বর্গী শত্রুরা এসে ঘন ঘন আমাদেরকে বহিঃশত্রু এসে আক্রমণ করছে। মানুষ হতাশ, মানুষ নিরাশাগ্রস্ত, মানুষের কাছে বাঁচার কোনো অপশন নেই, মানুষ খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে কাকে প্রয়োজন। আস্তে আস্তে কিন্তু মানুষ ধর্ম থেকে, মানুষ আস্তে আস্তে প্রাচীন বিশ্বাস থেকে সরে আসছে। একটি কথা আমাদের বলা খুব প্রয়োজন এই মুহূর্তে। আমরা কথায় কথায় বলি না শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দের অর্থ কী না, আপ্তবাক্য বা গুরুবাক্যে গভীর বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। তো সেই মুহূর্তে কি হয়েছিল, মানুষের মন থেকে শ্রদ্ধাটা সরে গেছিল। মানুষ কারোর প্রতি শ্রদ্ধা মানুষের মনের মধ্যে আসছিল না। কেননা প্রত্যেকটি ব্রাহ্মণ, প্রত্যেকটি তান্ত্রিক, প্রত্যেকটি সেই মুহূর্তে যারা বৈদিক ব্রাহ্মণ, তারা ছিলেন পাপাচারে, অনাচারে লিপ্ত, তারা ব্যভিচারী হয়ে গেছিলেন। সেই সময় কি করলেন শ্রী চৈতন্যদেব, সাহিত্য এবং সমাজকে উদ্ধারের জন্যে তিনি অবতীর্ণ হয়ে এলেন। ঠিক এই জায়গাতে আমাদের একটা ছোট্ট কি বলবো, মানে লিঙ্ক জানা প্রয়োজন। কারণ আমরা বৈষ্ণব পদাবলী পড়তে গেলে আমাদেরকে বারবার এই বিষয়ে ফিরে ফিরে আসতে হবে যে বৈষ্ণব পদাবলীর সঙ্গে রাধা কৃষ্ণের কী সম্পর্ক। কারণ এই দুটো একে অপরটার সঙ্গে সম্পৃক্ত, একই মুদ্রার এপিটপিট, একটাকে না জানলে দ্বিতীয়টাকে জানা হবে না। ঠিক এই জায়গাতে আমরা একটা ছোট্ট কবিতার লাইনকে, 3 লাইনের একটা কবিতাকে আমরা ছোট্ট করে এখানে আলোচনা করে নেব। সেটি আমাদের এখানে আলোচনা সুবিধার্থে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, কবিতার লাইনটা আমি সংক্ষেপে এখানে বলে শোনাচ্ছি, একটু কান দিয়ে ভালো করে শুনবেন। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্যই বনয়ৈব, যেন ভূত মধুরিমা কি দৃশ্য বা মদীয়, শোখঞ্চস্য মদানুভবত কি দৃশ্যং বেতি লোভা, তদ্ভদ্য সমযোনি শচী গর্ভ সিন্ধু হরিন্দু। সংক্ষেপে বলি, শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বানয়ৈব, আমি অর্থাৎ এই অধম শ্রীকৃষ্ণদাস কবিরাজ এটি লিখছেন তার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে, যে প্রেমের দ্বারা রাধা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করে, শ্রী রাধার সেই প্রণয় মহিমা বা কীরকম, আর রাধা প্রেম কর্তৃক আস্বাদ্য যে মধুর প্রেম তারই বা স্বরূপ কীরকম, বা আমাকে অনুভব করে রাধার যে মনে আনন্দ হয়, এই আনন্দই বা কীরকম। এই 3টি প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ তার জন্মে অনুভব বা উপলব্ধি করে যেতে পারেননি বলেই তিনি আবার গৌরাঙ্গ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এরপর আমি ব্যাখ্যায় আসি। দেখুন, একটা সহজ উদাহরণ দিয়ে আমি আপনাদের প্রশ্ন করি। ধরুন একজন
হালুইকর, হালুইকর মানে যিনি মিষ্টান্ন ব্যবসায়ী, যিনি মিষ্টি ভালো বানান, তিনি একটি ভালো মিষ্টি বানিয়েছেন, একদম মানে মিষ্টির মধ্যে শ্রেষ্ঠ মিষ্টি, ধরুন রসপুলি বা রসগোল্লা বা ক্ষীর কদম, সেটি উনি বানানোর পর আপনি খেলেন। এরপর যদি হালুইকর আপনাকে জিজ্ঞাসা করে যে কীরকম লাগলো, আপনি কি উত্তর দেবেন? হয় আপনি বলবেন খুব ভালো, দুর্দান্ত, অমৃতের মতো ইত্যাদি ইত্যাদি আপনি দিতে পারেন। কিন্তু যে মিষ্টিটি বানিয়েছে তার কাছে কি সে উত্তরটা মনোগ্রাহী হলো বলে আপনার মনে হয়? সে তো চাইবে যে আরও প্রশংসা, আরও আনন্দ, আরও স্যাটিসফ্যাকশান আসুক উত্তরের মধ্য দিয়ে। কিন্তু সেটা কখন পসিবল বলুন তো? যখন সেই মিষ্টিটি যে বানাচ্ছে সে নিজেই খাবে, লোককে খাইয়ে তার মুখ থেকে প্রশংসা শুনে কখনো তৃপ্তি আসে না সম্পূর্ণ। ঠিক এই বিষয়টি হয়েছিল শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে। আমরা জানি শ্রীকৃষ্ণ এবং রাধা দাপর যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তাদের মধ্যে প্রেম লীলা বিলাস হয়েছিল। এই বিষয়ে আমি আর বেশি জ্ঞান দেব না, আপনারা সকলেই জানেন প্রেম লীলা সম্পর্কে, আমার চেয়ে হয়তো বেশিই জানেন। তো বিষয়টি হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধার যে দুটি দেহ এবং দুটি মন, তাহলে দুটি দেহ দুটি মনের মধ্যে যখন মিলন হচ্ছে তখন শ্রীকৃষ্ণের মনের মধ্যে প্রশ্ন জেগেছিল যে শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্যই পানয়ইব, মানে যে প্রেমের দ্বারা রাধা আমাকে গ্রহণ করছে, যে প্রেমের দ্বারা রাধা আমার অন্তরঙ্গ হচ্ছে, সেই প্রেমের আনন্দ, সেই প্রেম রাধার মনে কতটা আনন্দের সঞ্চার করছে, এটির উত্তর আমাকে জানতে হবে। এটি হলো শ্রীকৃষ্ণের জীবনে উত্থিত হওয়া প্রেম বিষয়ক প্রথম প্রশ্ন, যে কারণে তিনি দ্বিতীয়বার আবার শ্রী চৈতন্য রূপে জন্মগ্রহণ করবেন। দ্বিতীয় প্রশ্ন কি? যেনদ্ভূত মধুরিমা কীদৃশও বা মদীয়। যেনদ্ভূত মধুরিমা মানে তার মনের মধ্যে যেই প্রেম আস্বাদন করার পর সুখের অনুভূতি হচ্ছে, সেই স্বর্গীয় সুখ, সেই স্বর্গীয় মদিরা কতটা পরিমাণ, কতটা তার সীমারেখা কতটা। তৃতীয় প্রশ্ন হচ্ছে সৌখঞ্চাস্য মদানুভবত কি দৃশ্যং ব্যতিলোভা। রাধার মনের মুকুরে, রাধার মনের আয়নায় আমার যে ছবি সেটা কতটা সুন্দর, আমি কতটা সুন্দর দেখতে। এই তিনটে প্রশ্নের উত্তর জানা তখনই সম্ভব যখন আমি এক দেহে অন্তঃকৃষ্ণ বহিরাধা, অর্থাৎ ভেতরের হবে কৃষ্ণের ভাব, বাইরে থাকবে রাধার ভাব। ওই জন্য আপনারা দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্যের রূপ যদি কখনো দেখেন ক্যালেন্ডারে, পাঁজিতে বা ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আজকাল তো প্রচুর লোকের স্ট্যাটাস দেয় বিশেষ বিশেষ দিনে, ভালো করে দেখবেন তার শরীরের যে অঙ্গ সংস্থান, যেটাকে আমরা বলি চোখ, নাক, মুখ, হাত, পা, সেগুলো দেখবেন তার মধ্যে একটা পেলবতা বা নমনীয়তা আছে, সেটি নারী সুলভ। তার মধ্যে চেহারার মধ্যে একটা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, এই কথাটা আমরা পদকর্তাদের বারবার রিপিট করতে দেখি। দ্বিতীয়ত হচ্ছে কি শ্রীকৃষ্ণের অন্তঃকৃষ্ণ, তার ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা, তাহলে একই দেহে দুজনে আছে, তাহলে বাইরে থেকে যে নিজের ভেতরটা দেখতে পাচ্ছে সে তো বুঝতে পারছে যে রাধাকে ভালোবাসলে কৃষ্ণের কীরকম প্রেম অনুভব হচ্ছে, রাধার প্রেমের মহিমা কীরকম, বা রাধা যখন প্রেম করছে তার চোখে কৃষ্ণকে কতটা সুন্দর লাগছে। ঠিক এই তিনটে প্রশ্নের উত্তর পাওয়ার জন্যেই শ্রীকৃষ্ণ চৈতন্য পুনর্বার জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এটা হলো আমাদের চৈতন্য জীবনী সাহিত্য বা পদাবলী সাহিত্য পড়ার প্রধান এবং প্রকৃত মেরুদণ্ড। ঠিক এই জায়গাটাকে না বুঝলে আমরা পদাবলী সাহিত্যটাকে ধরতে পারবো না। চলুন আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। এরপর আমরা চলে যাব কি না, আমরা যদি দেখি টেকনিক্যালি যে গৌরাঙ্গ জন্মগ্রহণ করলেন হোসেন শাহের রাজত্বকালে, গৌরাঙ্গ আমাদের যে বৈষ্ণব কালচার বা গৌড়ীয় যে বৈষ্ণব যে শিক্ষা সেটি আমাদের দিলেন এবং তিনি সারা পৃথিবীকে কি করলেন, প্রেম রসে মাতিয়ে তুললেন। এই জায়গা থেকে আমরা শুরু করব আমাদের আলোচনা। কি বলছেন, এটা সত্যেন্দ্রনাথ দত্তের একটি খুব বিখ্যাত পদ আছে যে আমাদের যে গৌরাঙ্গ বা আমাদের যে গোরাচাঁদ, গৌরাঙ্গ কি করলেন, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই করিছে কায়া। বাঙালির হিয়া, বাঙালির যে চরিত্র, বাঙালির যে স্বভাব, বাঙালির যে বৈশিষ্ট্য, তার সমস্ত গুণ, বাঙালি হচ্ছে সংস্কৃতি প্রেমী, বাঙালি হচ্ছে সাহিত্য প্রেমী, বাঙালি হচ্ছে সৌন্দর্য প্রেমী, বাঙালি হচ্ছে ধার্মিক, সৎ, এই প্রত্যেকটি গুণের আকর হচ্ছেন, এক কথায় বলতে গেলে গৌরাঙ্গ হচ্ছেন প্রেমের বিমূর্ত বিগ্রহ। যদি কেউ জিজ্ঞাসা করে প্রেম কি, যদি কেউ জিজ্ঞাসা করে সৌন্দর্য কি, যদি কেউ জিজ্ঞাসা করে ভাব কি, তিনি হচ্ছেন ভাব এবং প্রেমের মূর্ত বিগ্রহ, সেই জন্য তিনি গৌরাঙ্গ। এরপর আমরা চলে যাচ্ছি কি শ্রীকৃষ্ণ চৈতন্যকে কেন্দ্র করে সেই সময় কি হয়েছিল, গৌড়ীয় বৈষ্ণব বা গৌড়ীয় যে আমাদের ইয়েকে কেন্দ্র করে, নবদ্বীপকে কেন্দ্র করে একটি সাহিত্য ধারার জন্ম হয়েছিল, যার জন্মদাতা হলেন ষড় গোস্বামী। এই ষড় গোস্বামীর নাম আমরা উল্লেখ করতে পারি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, রঘুনাথ ভট্ট প্রভৃতি ছজন গোস্বামী মিলে এনারা কি করলেন, শ্রীকৃষ্ণের যে জীবনী সেটিকে লিপিবদ্ধ করলেন এবং সেই জীবনীকে
কেন্দ্র করে তারা পদ রচনা করলেন, বা ঠিক বলা ভালো পদ রচনা নয়, তার জীবনীকে কেন্দ্র করে তারা একটা সাহিত্য এবং সমাজে নতুন সচেতনতার ঢেউ নিয়ে এলেন, যেটিকে আমরা বলতে পারি পদাবলী কীর্তনের সূত্রপাত হিসাবে। আমরা যদি আর একটু ডিটেলসে যাই, আমরা দেখতে পাবো যে শ্রীরাধার প্রণয় এবং শ্রী গৌরাঙ্গের যে রূপ, এই দুটো কিন্তু কাছাকাছি প্রায় চলে এসেছে পদাবলী কীর্তনে। কারণ কি, শ্রী রাধা শ্রীকৃষ্ণের জন্য ব্যাকুল, শ্রী রাধা শ্রীকৃষ্ণের প্রেম পাওয়ার জন্য সবসময় আকুল, শ্রী গৌরাঙ্গ সেরকম কি করছেন, হরিনামের মধ্য দিয়ে মানুষকে পাগল করছেন, নিজে পাগল হচ্ছেন, এবং সেই পাগলের যে অন্তর থেকে উঠে আসা আনন্দ, সেই পাগলামির জন্যে যে ভাব, সেই ভাব কিন্তু গৌরাঙ্গের শরীরে তখনই আসছে যখন কিন্তু তিনি কি করছেন, রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণের কথা চিন্তা করছেন। তাহলে দুটোর মধ্যে আমরা একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি যে গৌরচন্দ্রিকা নিয়ে আমরা যে আজ পড়বো, বা গৌরাঙ্গ বিষয়ক আমরা যে পদ পড়বো, এই গৌরাঙ্গ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন একই কায়া, একই ছায়া, একই সত্তা, খালি দুটো যুগ আলাদা বলে তারা দুবার দুই রূপে জন্মগ্রহণ করেছেন। এরপর আমরা চলে আসব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব প্রাসঙ্গিক উক্তিতে, যে বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী, এই যে আমরা দেখছি যে তিনজন বা তিন যুগের তিনজন পদকর্তার পদ লিখছেন, একজন হচ্ছেন চৈতন্য পূর্ববর্তী, যেমন জয়দেব, যেমন হচ্ছেন আমাদের চণ্ডীদাস, যেমন হচ্ছেন আমাদের বলতে পারি আমরা কি বলবো বিদ্যাপতি, এনারা হচ্ছেন চৈতন্য পূর্ববর্তী সময়ের কবি। এনারা চৈতন্যকে দেখেননি, বা চৈতন্য সাহিত্যে এনাদের নিজস্ব কোনো অবদান নেই, এনারা যা লিখেছেন রাধাকৃষ্ণ বিষয়ে। চৈতন্য সমসাময়িকে আমরা দেখতে পারি, চৈতন্য পরবর্তীকালেও সাহিত্য আমরা দেখতে পারি যারা তাকে দেখে লিখেছেন, যেমন জ্ঞানদাস লিখেছেন, আরও অন্যান্যরা লিখেছেন। চৈতন্য সমসাময়িকের মধ্যে মুরারি গুপ্ত আমরা দেখতে পারি, বৃন্দাবন দাস দেখতে পারি, ইত্যাদি ইত্যাদি অনেকেই আছেন। তো এর মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করব, যারা চৈতন্য পূর্ববর্তীকালের লেখক তারা কিন্তু চৈতন্য সাহিত্য দেখে যাননি, ফলে তাদের লেখার মধ্যে আমরা চৈতন্যের কোনো আলোচনা পাচ্ছি না। আমরা চলে আসব ঠিক পরবর্তী সাহিত্য থেকে, যেখান থেকে আমাদের সূত্রপাত, যারা চৈতন্যকে দেখছেন এবং চৈতন্যকে দেখে বা চৈতন্য পরবর্তীকালে যারা জন্মে চৈতন্যের লীলা বিলাসটাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর বুকে, তাদেরকে নিয়েই আমাদের এই আলোচনা আজকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা চলে আসছি যে রাধা কৃষ্ণের থেকে যে প্রেমের বা প্রেম রসের যে সঞ্চার, তার ভাবঘন রূপ আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য দেখতে পেলাম। এই শ্রীকৃষ্ণ চৈতন্যের যে ভাবঘন রূপ আমরা দেখতে পেলাম, সেটি পদাবলী কীর্তন আকারে পরবর্তীকালে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ল। এই পদাবলী কীর্তনের সূত্রপাতের পেছনে একটি ছোট্ট গল্প আছে। না, আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের জীবনে রাধার সাথে যে প্রেমলীলা, সেগুলি নানা স্তরে বিভক্ত। স্তর বলতে একটি মানুষের জীবনে যেমন বিভিন্ন পর্যায় থাকে, বাল্য অবস্থা থাকে, তারপরে আমাদের কৈশোর আসে, যৌবন আসে, তারপরে কি আসে প্রৌঢ়ত্ব, তারপরে বার্ধক্য। তেমনি শ্রীকৃষ্ণ লীলাকে বুঝতে গেলে তাকে কয়েকটা সময়ের এবং কালের নিরিখে বুঝতে হবে। প্রথমটা হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, যখন সে নানা পশু পাখি, তারপরে বিভিন্ন ধরনের যে দৈত্য দানব, বিভিন্ন মানে ভেগধারী বিভিন্ন যে কূপ শক্তি তাদেরকে বধ করছে, সেটাকে আমরা বলতে পারি বাল্যলীলা। তারপরে সে গিয়ে পুকুর ঘাটে ওই যে গোপিনীদের বস্ত্রহরণ করছে, সেটাকে আমরা বলছি গোষ্ঠলীলা। তারপরে আমরা আসছি রাধার সাথে প্রণয় লীলাতে, সেখানে অভিসার আছে, মাথুর আছে। এগুলো পরবর্তীকালে আলোচনার ক্ষেত্রে আমাদের আরও কাজে লাগবে, তখন আমরা ডিটেলসে যাব। জাস্ট এই বিষয়টাকে ছুঁয়ে বেরিয়ে আসছি। এবং শেষের দিকে দেখা যাচ্ছে আক্ষেপানুরাগ, প্রেম বৈচিত্র্য ইত্যাদি ইত্যাদি করে সেটি এখানে এক জায়গাতে এসে শেষ হয়ে যাচ্ছে, যখন শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন কংসকে বধ করতে মথুরাতে। এইটি হচ্ছে মোটামুটি শ্রীকৃষ্ণের জীবনী। তো ঠিক এই জায়গার সাথে আমাদের শ্রী চৈতন্যের জীবনে কোন কোন জায়গার মিল আমরা খুঁজে পাচ্ছি, বা কেন খুঁজবো মিলটা এই কারণেই খুঁজবো না, বোঝার সুবিধার্থে আমাদেরকে শ্রীকৃষ্ণের জীবন এবং চৈতন্যের জীবনটাকে দুটোকে চুম্বকে ধরতে হবে। চুম্বকে মানে একটা অপরটার সঙ্গে সম্পৃক্ত করে, না হলে আমরা দুটোর মধ্যে প্যারালালটা খুঁজে পাবো না। দেখুন, আমি একটা জায়গা ছোট্ট করে আপনাদের উল্লেখ করছি যে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যারা পালা কীর্তনকার, বা গ্রামেগঞ্জে আমরা যে অষ্টপ্রহর কীর্তন দেখি, বা অনেক গ্রামে দেখবেন বছরে একটা নির্দিষ্ট সময় 4 দিন বা 5 দিন ব্যাপী পালা আমাদের গাওয়া হয়। সেখানে বিভিন্ন পালার ভাগ থাকে। প্রথম দিন হয়তো উদ্বোধন হলো, মাঝের দিন হয়তো রাস হলো, শেষের দিন হয়তো কুঞ্জ মিলন বা কুঞ্জ বর্ণন হলো। এগুলো সব একটা ডিজাইনড ওয়েতে কে করে গেছেন না, ওই যে সর গোস্বামী এবং তাদের যে ভক্তরা, তারা শ্রীকৃষ্ণ চৈতন্যের দিব্য লীলাকে প্রত্যক্ষ করে তারা খেতুরি মহোৎসব, নরোত্তম দাস ঠাকুর যেটার সূত্রপাত করেছিলেন, এই জিনিসটা আপনাদের জানা খুব জরুরি। এই যে গৌরচন্দ্রিকা আমরা আজ পড়তে চলেছি, এই গৌরচন্দ্রিকার সূত্রপাত হচ্ছে খেতুরি মহোৎসব থেকে, বা আরও মানে ভালো করে বলতে গেলে নরোত্তম দাস ঠাকুর পদাবলী কীর্তনের হচ্ছেন জন্মদাতা। তিনি শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে তার জীবনের বিভিন্ন পর্যায়কে নিয়ে এই যে একটা পালা আকারে যে গান রচনা হয়, সেটাকে তিনিই প্রথম আমাদের বাংলা সাহিত্যে বা বাংলা সমাজে ইন্ট্রোডিউস করেছেন। তাই এটাকে আমরা বলবো পদাবলী সাহিত্য।
এই পদাবলী সাহিত্যের একটা ছোট্ট অংশের নাম হচ্ছে গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা বিষয়টাকে সংক্ষেপে আমরা যদি বুঝতে চাই তাহলে একটা ছোট্ট উদাহরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। আমরা যেমন পুজোর ঘরে ঢোকার আগে বা মন্দিরে ঢোকার আগে আমরা সকলে কি করি, আমাদের দেখবেন একটা বাঙালিদের প্রবাদই আছে যে কখনো বিনা অনুমতিতে বা কখনো বিনা কাউকে অ্যাকনলেজ করে কোনো মন্দিরে বা কোনো ইয়েতে ঢোকা উচিত নয় দেবালয়ে। ওই জন্য আমরা ঢোকার আগে ঘন্টা বাজাই বা আমরা ঢোকার আগে কি করি, আমরা কারো বাড়িতে যখন যাই কলিং বেল বাজাই। তাহলে কি হলো, যিনি বাড়ির মালিক বা যিনি মন্দিরের মালিক ভগবান, তিনি প্রিপেয়ার হয়ে থাকলেন যে আমার কাছে কেউ আসছে। তিনি হয়তো শয়নে আছেন, তিনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, বাড়ির মালিক হয়তো বাথরুমে আছে, সে কি করে বুঝতে পারবে? তাকে যদি তুমি হঠাৎ বাড়ির ভেতরে ঢুকে দেখা দাও, সে তো চমকে যাবে। তাই একটা কলিং বেলের মতো আমরা কি করি, আগের থেকে তাকে একটা নোটিশ দিয়ে দিই যে আমি আপনার কাছে আসছি। ঠিক সেই রকম গৌরচন্দ্রিকা হলো পাবলিককে বা শ্রোতাকে নোটিশ দেওয়া। একজন পালা কীর্তনকার বা একজন ভালো পালা কীর্তন গায়ক তিনি, যিনি পালা কীর্তন শুরু করার পূর্বে বা পালা কীর্তন গাওয়ার আগে কি পদ গাওয়া হবে সেই পদটাকে তিনি শ্রোতার কাছে কিভাবে পৌঁছে দিচ্ছেন, ওই কলিং বেলের মাধ্যমে। মানে মূল বিষয়টা তার কাছে গিয়ে উপস্থিত হচ্ছে না, আমি গিয়ে তাকে বলছি না আমি এসেছি, ওই কলিং বেলটা আমার দূত হয়ে গিয়ে তাকে মাথায় কি করছে, রিং করছে যে আপনি রেডি হন, আপনার বাড়ি থেকে এসছে। জিনিসটাকে আরও সহজ উদাহরণ দিয়ে বোঝায়, যেহেতু মানে ভক্তিমূলক ব্যাপার তো একটু বুঝতে কঠিন লাগবে, আমরা খুব প্র্যাকটিক্যাল মানুষ তো আসলে। তো আমরা কি করছি, কর্পূর, পুজোতে আমরা কর্পূর জ্বালাই। কর্পূর জ্বালালে কি হয়, ধুনা জ্বালালে কি হয়, ধুনাটা কি, ধুনা দিয়ে কি পুজো হয় না কর্পূর দিয়ে পুজো হয়? ওগুলো দেখে তো পুজো হয় না। কিন্তু ধুনা বা কর্পূর কি করে, পুজোর যে পরিবেশ সেটাকে তৈরি করে দেয়। দেখবেন কোনো মন্দিরের পাশ দিয়ে গেলে ধুনার গন্ধ না খেলে আমাদের মনের মধ্যে একটা ভক্তি ভাব জাগে। গৌরচন্দ্রিকা এক কথায় হচ্ছে সেই ভাব জাগরণ, সেই বিষয়টাকে মনের মধ্যে তৈরি করে দেওয়া, সেই পরিবেশটাকে তৈরি করে দেওয়া। আর একটু সহজ ভাষায় আমি বলি গৌরচন্দ্রিকা। আমি একটা পদ আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপর উদাহরণ থেকে আমরা সংজ্ঞার দিকে যাব, জিনিসটা বুঝতে সহজ হবে। আজি কি পেখলু নবদ্বীপ চন্দ্র, করতলে বয়ান করহ অবলম্ব, ক্ষণে ক্ষণে গতাগতি করি হরুপন্থ, ক্ষণে ক্ষণে কুলবনে চলয়ে একান্ত। এটি হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক একটি পদ, যেটি লিখেছেন একজন ভক্ত, তার নাম হচ্ছেন মুরারিগুপ্ত। তিনি কি বলছেন, গৌরাঙ্গকে দেখে, তিনি গৌরাঙ্গ সমসাময়িক, তিনি গৌরাঙ্গকে দেখছেন, এই ঘটনাটা তো চোখের সামনে ঘটছে। আজি কি পেখলু নবদ্বীপ চন্দ্র, করতলে বয়ান করে অবলম্ব, ক্ষণে ক্ষণে গতাগতি করুহরু পন্থ। তিনি তার মধ্যে ভাবের সঞ্চার দেখছেন, তিনি রাধা ভাবে ভাবিত হয়ে তিনি কৃষ্ণকে মনে করতে করতে তার মধ্যে চঞ্চলতা সৃষ্টি হচ্ছে, তার মধ্যে বিকার আসছে, এবং তিনি মনে হচ্ছে কোনো প্রেমিককে দেখার জন্য প্রেমিকা যেমন ছটফট করে তেমনি বারবার ঘর বাহির করছেন, এবং প্রেমিকের আসার জন্য তিনি ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছেন। তার শরীরের মধ্যে রোমাঞ্চ তৈরি হচ্ছে, তার শরীর থেকে বিন্দু বিন্দু কি ঘাম বেরোচ্ছে। এটা হচ্ছে প্রকৃত পদ, এটার রচনা হচ্ছেন মুরারিগুপ্ত রচনাকার। এরপর দেখুন, এরপরে আমরা আরেকটি পদ পড়ছি। এটির লেখক হচ্ছেন কে? এটির লেখক হচ্ছেন একজন পদাবলিকার, যিনি হচ্ছেন চণ্ডীদাস। তিনি লিখছেন, ঘরের বাহিরে দণ্ডে শতবার, পলে পলে আইসে যায়, মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চাই। দেখুন তো, শুনে দুটো পদ কাছাকাছি মনে হলো। চণ্ডীদাসের রাধা কি করছে, কৃষ্ণের জন্য অপেক্ষা করতে করতে চঞ্চল হয়ে উঠছে, ঘরের বাহিরে দণ্ডে শতবার, বারবার ঘরে বাইরে আসা যাওয়া করছে, পলে পলে আইসে যায়, ঘন ঘন আসা যাওয়া করছে, মন উচ্চাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চাই। যেমন কোনো মানে এমন বিষয় আমরা যখন করতে চলেছি যেটা নিষিদ্ধ, প্রেম তো নিষিদ্ধ না, তো সেই নিষিদ্ধ বিষয়ে প্রেম করতে গেলে আমাদের মনের মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের বিকার তৈরি হয়, আমরা ভয় পাই, আমাদের গলা শুকিয়ে যায়, আমাদের শরীরে ঘাম দেয়। তো সেরকম রাধার মনের মধ্যে সেই ভাবগুলো আসছে। তাহলে দুটো বিষয়ের মধ্যে কি মিল আপনারা দেখতে পেলেন? এই পদকর্তা মুরারিগুপ্তের পদটা আমি যখনই আপনাদের কাছে বললাম, আপনারা বুঝতে পেরেছেন যে পদের অন্তরালে একটা অন্য কোনো পদের ছায়া আমরা দেখতে পাচ্ছি। বা আরও সহজ করে বললে, এই পদটা যখন আমি গাইছি বা বলছি মুরারিগুপ্তের পদটা, ঠিক পাশাপাশি আপনাদের চোখের সামনে কিন্তু রাধাকৃষ্ণের ছবিটা ফুটে উঠছে। কারণ রাধাকৃষ্ণ এখানে দুজন, এখানে শ্রীকৃষ্ণ চৈতন্যের দেহে রাধাকৃষ্ণ একজন, অতএব যা ঘটছে সেটাও কিন্তু দুজনকে নিয়েই ঘটছে। এই জিনিসটাই সংক্ষেপে হলো গৌরচন্দ্রিকা। এটাকে যদি আমরা সাহিত্যের ভাষায় আমরা সংজ্ঞায়িত করতে চাই বা সাহিত্যের ভাষায় আমরা যদি বলতে চাই গৌরচন্দ্রিকা কাকে বলে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে পালাবদ্ধ কীর্তনের সময় বিভিন্ন সময়ে যে বিষয়ের পালা গাওয়া হবে বা যে বিষয়ের পালা পদকর্তা বা যিনি আছেন পালা গান যিনি করছেন, তিনি যেটা গাইতে চলেছেন, তিনি যে পদ রিয়াজ গাইবেন সেই পদের সাথে রসের মিল আছে, এই রকম শ্রীকৃষ্ণ চৈতন্য বিষয়ক কোনো একটি পদ যখন গাওয়া হচ্ছে সেটিকে আমরা বলবো গৌরচন্দ্রিকা। আরও সহজ করে আমি বলি, একটি উদাহরণ দিয়ে বললে ব্যাপারটি আরও প্রাঞ্জল হয়। আমি পরবর্তী উদাহরণে চলে যাব, যেখানে আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে কিভাবে একটি পদের মধ্য দিয়ে আমরা মূল কৃষ্ণ পদাবলিতে আমরা প্রবেশ করতে পারি।
আমরা পরবর্তী উদাহরণে চলে যাব। একটি পদের আমি উল্লেখ করছি এখানে, এটি হচ্ছেন বাসু ঘোষ রচিত, যিনি চৈতন্য সমসাময়িক। একদিন ঘাটে জলে গিয়েছিলাম, কিরূপ দেখিনু গোরা, কনক কষিল অঙ্গ নিরমিল, প্রেমরসে পহু মোরা। একদিন ঘাটে জলে গিয়েছিলাম, তিনি যমুনায় জল আনতে গেছেন শ্রী রাধিকা। তিনি গৌরাঙ্গের কথা মনে করছেন কি জল আনতে গিয়ে, তার বাঁশির আওয়াজ শুনে, তার কালো গায়ের রং জলের মধ্যে দেখে তার কি হচ্ছে, মনের মধ্যে ভাবের উদয় হচ্ছে। এটি হচ্ছে একটি পদ। তো এই পদটিকে আমরা চৈতন্য সাহিত্যের ভাষায় আমরা বলতে পারি অভিসারের পদ বা পূর্বরাগের পদ। ঠিক প্রেমের সঘন মুহূর্তে যাওয়ার আগে বা প্রেমিকার সাথে মিলনের আগে প্রেমিকার মনের মধ্যে প্রেম সংক্রান্ত বা তাদের মিলন সংক্রান্ত যে বিভিন্ন ভাবের উদ্বোধন হয় মনে, সেটিকে আমরা পূর্বরাগ বলে এখানে চিহ্নিত করতে পারি। ঠিক এই পূর্বরাগের পদ যখন পদকর্তা গাইছেন, এই পূর্বরাগের পদে ঢোকার আগে তিনি কি করছেন, কি চৈতন্য বিষয়ক এমন একটি পদ গাইলেন যে পদের হয়তো প্রথম লাইনটা এরকম হবে যে ঘন ঘন তার শরীরে ঘাম দিচ্ছে, তার শরীর থেকে মুক্তার মতো ঘাম, সেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব ও কদম্ব। তার শরীর থেকে ভাব এমনভাবে চুইয়ে পড়ছে যেন মনে হচ্ছে তিনি প্রেমের মূর্ত বিগ্রহ। ঠিক এই পদটা যখন আমরা উচ্চারণ করব, তার পাশাপাশি আমরা কিন্তু শ্রীকৃষ্ণের রূপের সাথে চৈতন্যের রূপের একটা মিল দেখতে পাবো। এই জিনিসটাকে আমরা কিন্তু সংক্ষেপে বলবো গৌরচন্দ্রিকা। এই গৌরচন্দ্রিকা কথাটারও যদি আমরা বলি প্রকৃতপক্ষে কে এই শব্দটি উচ্চারণ করেছেন, কে এটি প্রবর্তন করেছেন, তাহলে আমাদেরকে সেই খেতুরি মহোৎসবের নরোত্তম দাস ঠাকুরের নাম করতে হয়। তিনি হচ্ছেন এই গৌরচন্দ্রিকার আমাদের প্রকৃত উদ্বোধক। তো ভিউয়ার্স, আজকে আশা করি আমার এই গৌরচন্দ্রিকা এবং বৈষ্ণব পদাবলী ফার্স্ট ক্লাস তোমাদের খুব ভালো লেগেছে। আশা করব তোমরা আমাকে এইভাবে সাহস জুগিয়ে যাবে। তোমাদের জন্য এখানে আসা, তোমাদের সকলের সহযোগিতা কামনা করি এবং আশা করি এই ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমার প্রথম ভিডিও এখানেই শেষ করলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিও। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস থেকে আমি টেকনিক্যালি আরও অনেকটা এস্টাবলিশড হয়ে, আরও অনেকটা ডিসিপ্লিনড ওয়েতে আমি পরিবেশন করার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি, গুড বাই, টাটা।